বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো খাওয়া দাওয়া শেষে আমি এখন দুপুরের খানা শেষ হয়েছে আর কি। এখন আমি ধোয়া পালাগুলা করে বন্ধুরা আমি শাক আনছি, আসলে থেকে কিনা বাঙালি দোকান থেকে কিনা শাক আনছি। এগুলা শাকগুলা এক মুঠা শাক 3 রিয়াল করে নিয়েছে। এই যে অনেক ফ্রেশ, অনেক সুন্দর শাক। এগুলা সব আমি করে নেব, কাইটে নেব। আসলে অনেক ফ্রেশ শাক, এগুলা দেখতেই অনেক সুন্দর লাগে। তো আমি এগুলা সুন্দর করে কাইটে নেব, মানে একেবারে। তারপর আমি আরো আনছি, আমি দেশি আলু আনছি, নতুন আলু যেগুলো এখন উঠছে, সিজনাল আলু যেগুলো, আসলে ওই শীতকালের আলু যেগুলা, নতুন আলু। এই যে আলু এগুলো আনছি এখানে। আলু নেছে 12 রিয়াল আমার। আলু এগুলো একটু দাম বেশি, কারণ যেহেতু নতুন আলু। আর আমি আবার আজকে কালকে আমার হাজবেন্ড মুরগি আনছে, আমি আবার আজকে মুরগি আনছি। মুরগি এখানে 16 রিয়াল নিচ্ছে মুরগি। এগুলো শক্ত মুরগি, দেশি কক মুরগি যেগুলো হয় আর কি, শক্ত, এগুলো আনছি আমি। আসলে এই যে আমার মুরগি, শক্ত মুরগি দিয়ে দেশি আলু দিয়ে রান্না করব। মুরগির লেগ পিস, এগুলা ছোট ছোট মুরগির লেগ পিস, এই আর কি। এই তো এখন আমি কাটাকাটি শুরু করব আস্তে আস্তে। তারপর কাটাকাটি শেষ হইলে রান্না বান্না শুরু করব। আজকে আমি আসলে
দেরি করে রান্না করতেছি, কারণ খানা হয়ে গেছে অলরেডি। তো এই তো আমি শাকগুলা সুন্দর করে বেছে নিতেছি, লাল শাকগুলা সুন্দর করে বেছে তারপর আমি করব, সুন্দর করে বেছে তারপর ভিজাই রাখবো পানির ভিতরে, ভিজাই রাখা তারপর কিছুক্ষণ পর আমি শাকগুলা দেবো। কারণ আমার শাকগুলা দেখেন প্রচুর বালু, ওখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমার শাকগুলোর ভিতরে প্রচুর বালু। এখানে যেহেতু শাকগুলো বালুর ভিতরে চাষ করা হয়, তো বালু তো থাকবেই। তো আসলে শাকগুলো অনেক ফ্রেশ, অনেক টাটকা। আজকে ওখানে অনেক লাউ শাকও উঠছে, লাউ শাকগুলো আসলে অনেক ফ্রেশ ছিল, অনেক টাটকা ছিল, আগাও ছিল অনেক ভালো ভালো। তো ভাবছিলাম যে আনবো, কিন্তু তারপর আবার আনলাম না, কারণ শাক বেশি হয়ে গেলে সমস্যা। আর ওগুলো আইনা ক্ষমা ফ্রিজে রাইখা দেওয়ার দরকার নাই, যেহেতু আমি প্রত্যেক দিনই আসে শাক, প্রত্যেক দিনই পাইতেছি শাক। তো আইনা বাসি করা কইরা ফায়দা নাই, টাটকা জিনিস খাওয়াই ভালো আসলে। তো দেখেন কতটা ফ্রেশ শাক, এগুলো কতটা ফ্রেশ, কতটা টাটকা। এগুলো রান্না করলে এত লাল হয় শাকগুলা, মনে হয় যে কোনো ফুড কালার দিছি শাকের ভিতরে, এরকম মনে হয়। কিন্তু আসলে শাকগুলো অনেক লাল, সেম আমাদের বাংলাদেশের লাল শাক রান্না করলে দেখবেন, গ্রামের শাক যেগুলো হয়, যেগুলো গ্রামের মানুষে চাষ করে মানে নিজের হাতে, কোনো সার দেয় না, কোনো কিছু দেয় না, অরিজিনাল ফ্রেশ শাক যেগুলা, এগুলা এত লাল, ভাত মাখলে ভাত সহ একবারে কালারিং হয়ে যায় এই আর কি। তো এই তো বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলের বাংলাদেশ, আমাদের অঞ্চলে, উত্তর অঞ্চলে যে মানে শাক, লাল শাক বিশেষ করে অনেক হয়, লাল হয়। তো সব জায়গায় লাল শাক লাল হয়, কিন্তু কিছু কিছু লাল শাক আছে আসলে দেখতে লাল, কিন্তু ভাত খাবার সময় আসলে ভাত লাল হয় না, এরকম কিছু লাল শাক আছে। তো এইখানে লাল শাকগুলো সেম এরকমই বাংলাদেশের মতো। আর লাল শাক খাইতে আমার অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও অনেক ভালো লাগে লাল শাক খাইতে। তো আমার হাজব্যান্ড বলছিল লাল শাক নিয়ে আসতে, মানে তো লাল শাক নিয়ে আসছি। আরও অনেক রকমের শাক দেখলাম, তো ওগুলো আনলাম না। শাকেগুলো আসলে এই তো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে শাকেগুলা কত এরা, গ্রাম অঞ্চলে কত, গ্রাম অঞ্চলে 5 টাকা আটি, 10 টাকা আটি, শহরের দিকে হয়তো এখন আরো দাম কম হবে, কারণ এখন যেহেতু শীতের সিজন, সব জায়গায় এগুলো চাষ করে, এগুলো বেশি হয়, হয়তো আরো কম হবে। আমি তো এখানে 3 রিয়াল করে আনিছে এক মোটা, বাংলাদেশে অনেক টাকা পড়ছে। বাংলাদেশে এই টাকা দিয়ে আপনি 5-6 মোটা করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। যাক, টাকা হিসাব করলে, যদি টাকা হিসাব করি, এখানে টাকা হিসাব করলে এখানে আসলে না খেয়ে থাকা লাগবে, এরকম একটা অবস্থা। বাংলাদেশের টাকা যদি এখানের হিসাবে কম আছে দাম, কিন্তু বাংলাদেশের যখন আমরা বাংলাদেশের টাকাটা যখন হিসাব করি, তখন আসলে আমাদের না খেয়েই থাকা লাগবে, এরকম আর কি। তো এই তো, না খেয়ে তো আর থাকা যায় না, খাওয়া তো লাগবেই, কম হোক বা বেশি হোক, এই নিজেদের এই আর কি। আল্লাহ তাআলা তো আসলে খাবারের জন্যই খাবার সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করছে খাবার, আসলে খাওয়ার জন্য এগুলা আল্লাহ তাআলা তৈরি করছে, তাই। আর না খাইলেও তো চলে না, খাওয়া তো লাগবেই শরীর বাঁচানোর জন্য। মানুষ তো খাবার জন্যই সব কিছু করে, এই আর কি। তো বন্ধুরা, আমি শাকগুলো কাটতে আমার দেরি হবে, এগুলো সব কেটে তারপর সুন্দর করে আপনাদের সাথে আবার দেখাচ্ছি যে আমি কি রান্না করতেছি, কি করতেছি। ওকে, এই তো তাড়াহুড়োই করতেছি আমি, কারণ আমার ফ্রেন্ড হসপিটাল থেকে চলে আসছে, মেয়ে হসপিটাল, মেয়ে আরো 4-5 দিন পর আসবে,
দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য, তার মেয়ের জন্য। আসলে তার মেয়ে একটু অসুস্থ ছিল, তো আমার ফ্রেন্ডকে দেখতে যাব, তাই রান্না বান্না করে 3টার দিকে যাব আমি আর কি। তো তাদের দুজনের জন্য দোয়া করবেন। আল্লাহ নামলে আমার ফ্রেন্ড সুস্থ আছে, সে তার সিজার হয়েছে। আসলে এখানে তো বাংলাদেশে আসলে আমরা আসলে এখানে কেউ দেখান নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, যার যার কাজ তাড়াতাড়ি করতে হয়, যে যার যার ব্যস্ততা নিয়ে শেষেই থাকে। তো যেহেতু আমি আসলে বাসায় থাকি, তো আমি যাইতে পারি, দেখতে পারি। আমি আসলে 2 দিন ছিলাম হসপিটালে আমার ফ্রেন্ডের সাথে, তো আমি কালকে চলে আসছি। আমার ফ্রেন্ডের হাজব্যান্ড কালকে রাত্রে ছিল ওখানে, তো যেহেতু তাকে আজকে ছাইড়া দেবে তার জন্যই আমি চলে আসছি। যদি আজকে না ছাড়তো আমি আজকে বিকালে যাইতাম তার কাছে যে আমি আজকে রাত্রে থাকতাম, তো আবার কালকে তাকে নিয়েই আসতাম। তো যেহেতু আজকে তাকে ছেড়ে দিয়েছে, সে আসলে সুস্থ আছে আল্লাহ নাম লইয়া, সে এখন উঠতে পারে, নিজে হাঁটতে পারে। আসলে এখানে সিজারের পরের দিনই মানুষ হাঁটতে পারে, উঠতে পারে, সমস্যা নাই। ডাক্তারে বলে যে ওঠেন, হাঁটেন, করেন না, বৈশা থাকেন না, শুয়ে থাকেন না। এখানে ডাক্তারেরা বৈশা থাকা, শুয়ে থাকা সিজারের পর এলাও করে না, তারা করে হাঁটতে বলে। তো আমি ছিলাম, আমার ফ্রেন্ডকে ধরে ধরে হাঁটাইলাম, সে হাঁটতেছে, দেখলাম ভালো হাঁটতেছে। তো আল্লাহ নামলে সে সুস্থই আছে, ভালো করে হাঁটতে পারতেছে। তার মেয়েটা একটু সিক, তাই যেহেতু আমার ফ্রেন্ড যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট ছিল, তাই ডায়াবেটিস একটু বেবির একটু হয়েছে, আর বেবির একটু নিঃশ্বাসও একটু সমস্যা ছিল, হার্টবিটের একটু সমস্যা ছিল, তাই তাকে আইসিইউর ভিতরে রাখছে আর কি। তো আল্লাহ নাম লইয়া বেবিও সুস্থ আছে, আজকে শুনলাম সে সুস্থ আছে, তার মুখে অক্সিজেন আর কি খুইলা দিছে। তো আজকে রিপোর্ট আসলে তার বেবির, তো তার বেবিকে আরও 4-5 দিন রাখবে। তো আমার ফ্রেন্ডের আবার হসপিটাল যাওয়া লাগবে, এখন যাইতে পারবে না, এখন আসলে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডই যাইয়া বেবিকে দেখে আসবে। তো এখন তো সে যাবে না, যেদিন তার বেবিকে করবে, হসপিটাল থেকে রিলিজ করে দেবে, ওই দিন আমার ফ্রেন্ড যাবে, যাই আবার একদিন থাকবে হসপিটাল। কারণ তারা দেখবে যে বেবি তার মায়ের সাথে কেমন আছে, ঠিক আছে কিনা, মানে বেবি মায়ের বুকের দুধ পাচ্ছে কিনা, খাইতে পারতেছে কিনা, মানে তারা পর্যবেক্ষণ করবে একদিন রাইখা তাদের হসপিটাল আবার। তো ওই দিন হয়তো আমি আবার যাব আমার ফ্রেন্ডের সাথে। এখন আমার ফ্রেন্ড বাসায় চলে আসছে, তো আমি রান্না বান্না করে তারপর তার কাছে যাব। তো তাই একটু তাড়াহুড়া করতেছি যে তার কাছে যাব। আবার আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তার মেয়েকে দেখতে চলে যাবে, সে একা বাসায়। আসলে এখন আল্লাহ নাম লইয়া সে অনেক একটা স্ট্রং মেয়ে, আমার ফ্রেন্ড অনেক স্ট্রং এবং সাহসী মেয়ে। আসলে বিদেশ বাড়ি থাকতে হলে এরকম সাহসী হওয়া লাগে, কারণ এখানে কোনো আত্মীয় স্বজন থাকে না, নিজের আপন কেউ থাকে না। এই তো আমার বন্ধু বান্ধব হইলে বন্ধু বান্ধব কেউ থাকে, আবার অনেক আছে বন্ধু বান্ধব থাকলেও করে না, পাওয়া যায় না, কারণ যার যার কাজের শেষে বিজি থাকে। এখানে কয়জন বৈশা খায়, সবাই কাজ করে, মানে বৈশা থাকার কোনো নাই। কারণ আর এখানে যেহেতু আমার হাজব্যান্ডের সাথে থাকি, যেহেতু আমি বাইরে কোনো জব করি না, তাই আমি আমার ফ্রেন্ডের আসলে সময় দিতে পারি। তো এই তো দোয়া করবেন তাদের দুজনের জন্য, তারা যেন ভালো থাকে, বিশেষ করে তার বেবি যেন ভালো থাকে। আসলে আমার কাছে আসলে বেবিদেরকে এত ভালো লাগে, মানে জানি না, আল্লাহ তাআলা আমাকে এখনো বেবি দেয় নাই, তবে সবাই দোয়া করবেন আমার জন্য। তো আমি আসলে বেবিদেরকে অনেক পছন্দ করি, মানে অনেক ভালোবাসি, কারণ যার বেবি নাই সেই একমাত্র জানে যে একটা বেবির কতটা মূল্য। আসলে একটা মায়ের কাছে, একটা বাবার কাছে, মানে বেবির কতটা মূল্য। তো আমার ফ্রেন্ডের বেবি একটু অসুস্থ,
তাই আমার ফ্রেন্ডের হাজব্যান্ড একটু মন খারাপ ছিল। মন খারাপ আসলে একটা একটা সন্তান যখন আসে পৃথিবীতে, তখন যদি ডেলিভারি রুম থেকেই তাকে আইসিইউর ভিতরে নেওয়া হয়, বাবার কাছে সে আসতে পারে নাই, বাবা তাকে ছুঁইতে পারে নাই, তো আসলে বাবার তো মন খারাপই হবে, মায়েরও মন খারাপ হবে। আমার ফ্রেন্ডকে একটুখানি দেখাইছিল যখন সিজার হয়েছে, ডেলিভারি হয়েছে তখন। তো তারপর তাকে আইসিইউর ভিতরে নিয়ে গেছে। তারপর আমরা যাই দেখছি, কিন্তু আমরা ছুঁইতে পারিনি তাকে, সে আছে ওখানেই। তো একটা বাবার কাছে অনেকটাই খারাপ লাগে যে আমার বেবি হয়েছে, আমি এখনো ধরতে পারিনি, তাকে ছুঁইতে পারি নাই। তো তারপরে সে আইসিইউর ভিতরে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তাকে ধরছে, ডাক্তার অ্যালাউ করছে একটু, তবে সেটা অনেক সেফটি মেনটেন করে তারপর সে তাকে একটু ধরছে, একটু ছুঁইছে। আজকে নাকি আমার ফ্রেন্ড তার একটু করছে, ডক্টর বলছে, উনি যেহেতু অনেক মন খারাপ করে আছে, তো ডক্টর বলছে যে আপনি মন খারাপ করে যেহেতু আছেন, আপনিই করেন, আপনার বেবির প্যাম্পাস করেন, চেঞ্জ করেন। তো আমার ফ্রেন্ড নাকি প্যাম্পাস চেঞ্জ করছে। তো যাক, আলহামদুলিল্লাহ, তার অক্সিজেন ও মাস্ক খুলে দিছে। তো দুপুরে রিপোর্ট আসলে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন রিপোর্ট ভালোই আসে, আর সে যেন 4-5 দিনের ভিতরেই যেন চলে আসতে পারে তার মায়ের কাছে, বাবার কাছে। আমি তো এখানে আছি, প্রত্যেকদিন যাইয়া তাকে দেখব। তো আসলে কেন জানি না যে মানুষ আসলে বাচ্চাদেরকে বেশি ভালোবাসলে আসলে তাকেই আসলে আল্লাহ তালা দেয় না, বেবি দেয় না। তবে আমি কখনো হাল ছাড়বো না আল্লাহ তালার, ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, দেবার মালিক হয়েছে আল্লাহ, সন্তান আমি চেষ্টা করে যাব। তবে আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যাদের সন্তান হয় না, সবার যেন সন্তান হয়, সবাই যেন সন্তানের মুখ দেখতে পায়। আল্লাহ তাআলা যেন কাউকে নিরাশ না করে, সবাইকে যেন সন্তান দেয়, এই দোয়াই করি সবার জন্য আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ মালিক, আল্লাহ সব কিছুর মালিক, দেবার মালিক আল্লাহ, আবার নেবার মালিকও আল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন যে আমি সন্তান দিয়েও পরীক্ষা করি, আবার না দিয়েও পরীক্ষা করি। তো আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আল্লাহ মন থেকে চাইলে আল্লাহ কখনোই ফিরান না তার বান্দাদেরকে। তো ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ রাখছেন ওইটাই ইনশাআল্লাহ হবে। আমি এটা হাজার চেষ্টা করলেও পারবো না। আর এই তো আপদ বিপদ, ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ থেকে আসে, এটাই মানতে হবে আমাদের। তো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, ভরসা হারানো যাবে না। তো আসলে কষ্ট হয় মানুষের, যখন বেবি দেখি তখন কষ্ট হয় একটু, কিন্তু বেবিদেরকে আমি প্রচুর ভালোবাসি। আমার বেবিদেরকে দেখলে আমার নিজের মনে হয়। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমাকে আল্লাহ তাআলা একটা বেবি দেয়, এই আর কি। তো প্রত্যেকটা মেয়ে যাদের বেবি হয় না, সবার জন্য আমি দোয়া করি, সবাই যেন মা হওয়ার তৌফিক দেয়, আল্লাহ তাআলা যেন মা হওয়ার দেয় তাদেরকে, সবাই যেন মা হতে পারে। যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, ইনশাল্লাহ। তো অনেক কথাই বইলা ফেলাইলাম, আসলে আপনারা কিছু মনে করবেন না, ভুল হইলে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কখনো ভিডিও বানাইনি, আমার চ্যানেলটা আসলে নতুন, তো এরকম কথাও কখনো হয়তো কখনো বলি না এরকম বয়সে, তো বলতেছি আর কি, আপনারা কিছু মনে করবেন না। আপনারা আসলে ফ্যামিলির মানুষের মতো, এই আর কি। এই তো আমি এখন আলু ছুলা নিতেছি, আলুগুলা যেহেতু নতুন আলু, এরকম করে ফুললি আসলে ছোলাগুলা উইটা যায়,
আর আমাদের বাংলাদেশে তো বেশিরভাগই নতুন আলু এরকম করে চলে, তো ওরকম করে চলার প্রয়োজন হয় না, তা যেহেতু চুলা পাতলা একেবারে। এই তো সুন্দর করে আলুগুলো চুলা নেব, চুলা সুন্দর করে গোল গোল করে কাইটে নেব, কারণ দেশি মুরগি দিয়া, শক্ত মুরগি আর কি, এটা তো আসলে দেশি মুরগি না, তবে শক্ত মুরগি। দেশি মুরগি কোনগুলাকে বলে, যেগুলো আসলে আমাদের গ্রামে যেগুলা বনে জঙ্গলে হয়, যেগুলো বাগানে হাঁটে, ঘরে পালে, যেগুলা ঘরে পালে, এগুলাকে দেশি মুরগি বলা হয়। তো এগুলা যেহেতু মানুষ খেসার ভিতরে আটকাই পালে, তবে দেশি মুরগির মতোই খাইতে শক্ত মুরগি, যেটা আমরা যেটাকে পাকিস্তানি মুরগি শক্ত মুরগি বলি, ওইটা। এই মুরগিটা দেশি মুরগির মতো, এটা আসলে নতুন আলু দিয়ে রান্না করলে মজা হয়। কালকে রান্না করছিলাম মূলা দিয়ে রান্না করছি, মজা হয়েছে। তাই আমার হাজবেন্ড আবার আজকে বলছে যে মুরগি একটা নিয়ে আইসো, কারণ মূলা দিয়ে রান্না করছে, মুরগিগুলো মজা হয়েছে। তো আমার হাজবেন্ড আবার আলু আনতে বলছে। তো আলু যেহেতু সবসময় আলুগুলা খাই, তো নতুন যেহেতু দেশি আলু উঠছে, এগুলো আসলে দেশি আলু বলা যাবে না, এগুলা ওমানি আলু। ওরা দেশি আলু বইলা এগুলা বিক্রি করে এখানে, তবে আমার কাছে এগুলো দেশি মনে হয় না, কারণ আমাদের দেশি আলু খাইতে অনেক মজা, অনেক টেস্ট। এখানের আলুগুলা বাইলা বাইলা এক রকমের গইলা যায়, তবে জানি না এটা দেশি আলু কিনা, তবে আমার মনে হয় দেশি আলু না, এটা ওমানি আলু, মানে নতুন আলু। ওরা দেশি আলু বইলা তারপর বিক্রি করে দিচ্ছে। তো যাক, যাই হোক, দেশি মনে কইরা খাইতেছি আর কি, একটা দেশি একটা ফিল নিতেছি। তো এখন তো শীতকালে দেশে বাংলাদেশে আসলে অনেক রকমের সবজি ওঠে, আর অনেক মজার মজার সবজি ওঠে, অনেক কিছু। তো আসলে শীতকালীন সবজি আসলে মজাই আলাদা। শীতকালে আসলে শীতকালের সবজির সাথে তুলনাই হয় না আসলে। তো তো আমার প্রায় আলু ছেলা হয়ে গেছে, আর একটা আলু আছে, এইটা আমি চুলা নেবো সুন্দর করে, চুলা তারপর বাকি কাজগুলো আমি করব। এই তো আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ এগুলো শেয়ার করতে আসলে ভালোই লাগে, শেয়ার করি। কারণ একটা মানুষ যখন ব্লগ বানায়, তখন ব্লগ ছাড়তে ছাড়তে আপনারা আসলে ফ্যামিলির লোকের মতোই হয়ে যান। আসলে এখানে কিছু লুকানোর নাই, সব কিছুই শেয়ার করা হয়। আসলে আমি শেয়ার করতে এগুলো পছন্দ করি, মানে কি আমি সারাদিন কি করি না করি, এগুলো আর কি আপনাদেরকে দেখাইতে আমার কাছে ভালো লাগে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। আমি আসলে নতুন চ্যানেলটা খুলছি, তো সাপোর্ট করবেন আমাকে। এই তো আসলে আমি রুমে বসে থাকি একা একা, কি করব, তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে, ফ্রেন্ডদের সাথে আসলে এগুলো শেয়ার করাই যায়, স্বাভাবিক। কারণ আর আমি কয়দিন ধরে ব্লগ দিচ্ছি, আপলোড দিচ্ছি ডেলি। তো আসলে আপনারা কয়দিন ধরে আমার মনে হয় যে আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন, এরকম লাগে। তো বন্ধুরা, আমি সুন্দর করে আলুগুলা কেটে নিতেছি, একটু বড় বড় করে কাটবো, এই সাইজ করে কাটবো। কারণ মুরগি এগুলো অনেক শক্ত, এগুলো একটা সেদ্ধ করার ব্যাপার আছে, এগুলা সেদ্ধ হইতে হইতে দেখা গেছে আমার আলু গলে যাবে। তার জন্য আমি আলুগুলো একটু বড় করে কেটে নেব, এই আর কি। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতেছি, অনেক কিছু কথা বলতেছি। যদি কোনো কথার ভিতরে ভুল হয়ে যায়, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে বলবেন যে আপনারা আর কি কি ব্লগ দেখতে চান, কি নিয়ে রান্না বান্না, মানে কি কি দেখতে চান, কিছু রেসিপি দেখতে চান কিনা, আমি দেখাবো ইনশাল্লাহ, আমি যেরকম পারি এরকম আর কি। তো কমেন্টস করবেন আপনারা, বলবেন আমাকে যে কি রেসিপি দেখতে চান, আপনারা কি কি দেখতে চান। তো এই তো আমার এগুলো আসলে ভালো লাগে, আমার বন্ধুদেরকে এগুলো দেখাইতে আমার আসলে অনেক ভালো লাগে, যে আমি কি করি সারাদিন।
এই তো আমি এখন আলুগুলা সুন্দর করে পরিষ্কার করে নেব। আলুগুলা পরিষ্কার করে সুন্দর করে তারপর রেখে দেব। তারপর আমি শাকগুলা ভিজিয়ে রাখবো, কারণ এখানে শাকের ভিতরে অনেক পানি। এখানে ভাবা যায় বাংলাদেশি 350 টাকার আলু। আপনারা আসলে বাংলাদেশে এখন বর্তমানে 350 টাকা দিয়া বা 400 টাকা দিয়ে কত আলু পাবেন, কয় কেজি পাবেন? আসলে এখানে দেখেন বাংলাদেশে 350 টাকার আলু এখানে। তো আসলে এ তো আমার মুরগি এগুলা শক্ত মুরগি আর কি। তো ঠ্যাঙেগুলো বাছি নেই, এগুলা বাছতে হবে আমার। আমি আসলে ঠ্যাঙেগুলো এখানে আমি নিয়ে আসছি, আমার আসলে মুরগির ঠ্যাং খাইতে ভালো লাগে। মানে এগুলো কিন্তু তো মাংস নাই, তারপরও চাবাইতে ভালো লাগে। তো এই তো দেখেন আমি শাক নিয়ে আসছি। আসলে দেখেন আমার শাকের ভিতরে দেখছেন কত বালু, প্রচুর বালু আমার শাকের ভিতরে। এই শাকগুলো আমাকে করে রাখতে হবে, আমার ভিজাই রাখতে হবে। যদি আমি ভিজাই রাখি তখন বালুগুলো সব নিচে পড়ে যাবে, আর নিচে পড়লে তারপর আস্তে সুন্দর করে দেবো। আর এই শাকগুলো আমি আসলে শাক সব সময় এরকম বেছে সুন্দর করে কাটার আগেই আমি ধুয়ে নিই শাক, কারণ শাক যদি কাটার আগে ধোয়া যায় তখন দেখা গেছে মানে আপনার ভালো করে ধোয়া যায়, পরিষ্কার করা যায়, আর বালুয়া তো থাকে না শাকের ভিতরে, এই আর কি। তো আমার মতো এরকম কে কে শাক ছোট ছোট করে কাটার আগে এরকম করেন, ধুয়ে নেন, কমেন্টস করে জানাইবেন আপনারা যে এইটা আসলে ভালো কিনা, এই টিপসটা আসলে ভালো কিনা জানাবেন আপনারা। আসলে এই আর কি। তো অনেকে আছে সুন্দর করে কাইটা তারপর ছোট ছোট করে তারপর দই, তবে আমি আসলে মনে করি যে ওরকম করে মানে গ্রামে একেবারেই করা যায়, ধরা যায়। কারণ গ্রামে বড় বড় বাঁশের তৈরি থাকে আমরা জুড়ি বলি আর কি। ওই জুড়িগুলা করে পুকুরে নিয়ে সুন্দর করে ধুয়ে আনা যায়, নিচে আর পড়ে না। তবে আগে সুন্দর করে ধুইয়া এরকম করে বাইসা তারপর ধুইলে আমার মনে হয় অনেকটা শাক অপচয় কম হয়, এই আর কি। আমি আসলে কোনো কিছু অপচয় করতে চাই না, কারণ খানা অপচয় করা ঠিক না। মানুষে খানার জন্য অনেক কষ্ট করে ইনকাম করে, মানুষে খানার জন্যই তো আপনজন ছাইরা বাহিরে প্রবাসে থাকে। এই তো আমার অনেক প্রবাসী বাইরে আছে, 5 বছর 10 বছর ফ্যামিলির সাথে আজও সরাসরি দেখাও হয় নাই, সাক্ষাৎ হয় নাই, একটা না এরকম 5 বছর 10 বছর থাকে। আসলে তাদের কি কষ্ট, আসলে প্রবাসে যদি না আসতাম তাহলে বুঝতাম না যে ফ্যামিলির আসলে কি কষ্ট, ফ্যামিলির কাছে না থাকার কি কষ্ট। আসলে আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে ফ্যামিলিকে ছাইরা রাইখা, কত আদরের সন্তান, বউ, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে রাইখা এখানে আইসা পড়ে থাকে তারা। তো আমি শাকটা বেশি বালু আসলে, তার কারণে বালু এগুলা পানিগুলো চেঞ্জ করে আবার আমি করে রাখবো, ভিজাই রাখবো, এই আর কি। তো আপনাদেরকে বালু দেখাইতেছি আমি, দেখেন কতটা বালু, দেখেন শাকের ভিতরে কতটা বালু দেখছেন, দেখেন কতটা বালু শাকের ভিতরে। এই যে এই বালুগুলা ভিজাই রাখলে একেবারে মানে পরে। আর এই শাক যে আমার কতবার ধোয়া লাগবে, অনেকবার ধোয়া লাগবে শাকগুলো, কারণ আপনারা তো জানেন যে শাকের ভিতরে আসলে বালু যদি থাকে, আর সেই বালুর সাথে যদি আমি করি শাকটা, যদি ভাজি করি বা রান্না করি, তখন দেখা গেছে বালুর ছুটে আর শাকেগুলো খাওয়া যাবে না। আর তো এত দাম দিয়ে যদি শাক আইনা, এত পছন্দের জিনিস যদি আইনা যদি ভালো করে না পরিষ্কার করে যদি রান্না করি, তখন আসলে খারাপই লাগে। তো সবার আগে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা
বেশি প্রয়োজন। তারপর সব কিছু দেখেন পুরো বেডশিট আমার বইরা গেছে, মানে শুধু বালুতে, শাকের বালুতে। ওকে বন্ধুরা, আরও কাটা আছে আমার, পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু আমি এখন কাটবো। তো পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, এই তো বন্ধুরা আমি বড় বালতি নিয়ে আসছি। আসলে আমার এই ছোট পাতিলে শাক দেওয়া হবে না, শাকের ভিতরে প্রচুর বালি। তো আমার পাতিলিটা অনেক ছোট, তাই আমি এখন বড় বালতির ভিতরেই শাক সুন্দর করে ধুয়ে নেব। এই যে, কারণ শাক যদি ভালো করে ধোয়া না হয় শাকগুলো খাওয়া যাবে না। সব কিছু খাওয়া যায় কিন্তু আসলে বালুটা ডেঞ্জারাস, বালুর সাথে শাক খাওয়া যায় না। এই তো শাকগুলো আমি বালতির ভিতরে দিয়ে দিলাম, শাকগুলো করুক, বেশি করে পানি দিয়ে আমি ভিজাই রাখবো শাকগুলো। তো এই বালতিতে আমি আসলে কাপড় চোপড় ধুই না, গোসল করি না। এই বালতি দিয়ে আসলে আমি ওয়াশিং মেশিনের মধ্যে যখন কাপড় দিই তখন কাপড়গুলো আমি এটার ভিতরে বইয়া নিয়ে এবার করি, রোদ্রে দিই। তা আবার আপনারা বললেন না যে গোসলের বালতি, ওয়াশরুমের বালতি আইনা শাক দিতেছে। না বন্ধুরা, আমি এই বালতিটা আসলে আমার ফ্রেশ বালতিটা, জাস্ট আমি ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় দিই, ওগুলা এই বালতিটার ভিতরে রাইখা এবার রোদ্রে দিই, এই আর কিছু করি না এটা। কারণ আমার ওয়াশরুমে বালতির প্রয়োজন হয় না, ওয়াশরুমে যেহেতু ঝর্ণা আছে আমি ঝর্ণা ইউজ করি, বালতির প্রয়োজন হয় না ওখানে। এই হচ্ছে, এই তো আমার শাক পানির ভিতরে থাক কিছুক্ষণ। এই তো বন্ধুরা আমার শাক পরিষ্কার হয়ে গেছে, আমি কাইটাও নিচ্ছি। এখন আমি শাকের ভিতরে দিয়ে দেবো লবণ, তারপর আমি দেব মানে রসুনও দেবো আমি। এই তো আমি এই রসুনগুলা শাকের ভিতরে দিয়ে দেবো। এরকম করে কে কে শাক রান্না করার কমেন্টস করবেন। আমরা এই শাকের ভিতরে কাঁচামরিচও দিয়ে দিই এরকম টাইমে। তো যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু চট্টগ্রামের মানুষই আসলে এরকম কাঁচামরিচ দেখায় না, তারা শাক রান্না করে পরবর্তীতে তারা কাঁচামরিচটা চাবাইয়া তারপর খায়। কিন্তু আমরা ওরকম খাই না, আমরা আসলে শাকের ভিতরে দিয়েই তারপর খাই, দিয়া তারপর সুন্দর করে করে জাল জাল করে। তারা এরকম খায় না, তাই আমি কাঁচামরিচ দেবো না, শুধু লবণ আর রসুনটা দিয়ে আমি সেদ্ধ করে নেব শাকটা। পরবর্তীতে আমি তেল দিয়া শাকের ভিতরে মরিচ দেবো, 2-3টা শুকনো মরিচ দিয়ে তেলের ভিতরে, তারপর আমি তেলে দেবো। ওকে, এখন ডেকে দিলাম, আমার শাক হইতে থাক। এই দ্বারা আবার আমি পানি দিছি, মুরগির 2টা ঠ্যাং আছে, এই ঠ্যাং 2টা আসলে বাছার জন্য, এটা আসলে বাছবো। তারপর এই যে আমার শুকনো মরিচ, এই যে শুকনো মরিচ, এগুলো আমি দেবো শাকের ভিতরে পরবর্তীতে। তো আর এগুলো আমি এখন কাইটে নেবো সুন্দর করে মুরগির জন্য আর শাকের জন্য। এই তো বন্ধুরা আমার শাক আমি নাইরা দিলাম, শাক এখন সেদ্ধ আরো বাকি আছে অনেক, মাত্র না করে দিলাম, এক লাড়া দিলাম। তো আসলে বন্ধুরা আমি আপনাদেরকে রেসিপি শিখাচ্ছি না, তবে আপনারা যদি বলেন যে কমেন্টস করেন যে আমার কাছে রেসিপি শিখতে চান, বা আমি রেসিপি আপনারা বলেন যে রেসিপি এরকম কোনো ভিডিও দাও আমাদেরকে, অবশ্যই আমি দেবো, চেষ্টা করব দেওয়ার জন্য। তো আপনারা কমেন্টস করবেন। আসলে আমি প্রত্যেকদিন কি করি এগুলো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি তো বললাম যে আমি আসলে শেয়ার করতে পছন্দ করি, তো এই আর কি। তো আমি আসলে রেসিপি দিচ্ছি না, তবে আপনারা যদি বলেন যে আপু রেসিপি দাও, আমরা দেখবো বা শিখবো, তবে কির উপরে রেসিপি দেব আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এখন আমি ঠ্যাং 2টা সুন্দর করে বেছে নেব, সুন্দর করে
আরেকটু হবে মনে হয়। তো আমি এখানে আদা নিতেছি, আদা অল্পই দেবো, বেশি দেবো না। আমার আদা আসলে আমি ব্লেন্ডার করে রাখি না, আগে রাখতাম। তো আমার হাজবেন্ড আসলে ব্লেন্ডার করে রাইখা খাওয়াটা পছন্দ করে না, তাই আমি সরাসরি টাটকা দেই, সব কিছুই টাটকা খাওয়ানোর চেষ্টা করি। এই তো বন্ধুরা, আমার শাক সেদ্ধ করা হয়ে গেছে। দেখেন শাক থেকে কত লাল রক্তর মতো বের হয়েছে। আসলে আমি তো বলছি এই শাকগুলা একেবারে এত লাল, এতই কি বলবো আসলে। তো আমার শাক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শাক আসলে তেলে দেব। আমি এখানে রসুন, পেঁয়াজ, তারপর এখানে শুকনো মরিচ এগুলা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম এগুলা, তারপর এগুলা দেবো শাকের ভিতরে, তেলে দেবো আর কি, আমরা বলি তেলে দেওয়া। এগুলা সুন্দর করে ভাজি করে তারপর আমি তেলে দেবো আর কি। কেউ আমরা কেউ তেলে দেওয়া বলে, কেউ ফ্রং দেওয়া বলে, আরো অনেক ডিস্ট্রিক্টে অনেক রকমের নাম আছে। তো আমার এগুলো হইতে থাক সুন্দর করে। আমি এই দাঁড়ে মুরগির জন্য এগুলা কেটে নিই সুন্দর করে। তো বন্ধুরা, তেলে দিয়ে দিলাম আমি মরিচ, তেল, শুকনো শুকনো মরিচ দিয়ে দিলাম, ভাজি কইরা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন। এই তো বন্ধুরা, আমার আসলে দোকানি আছে, আমি দোকানে দিয়া রসুন, তারপর আদা এগুলো আমি দুইটা নেব। ব্লেন্ডারও আছে, ব্লেন্ডারে যেহেতু অল্প এখানে আদা রসুন, তাই এতটুকু ব্লেন্ডার নাই করি, দোকানে দিয়ে দুইটা তরকারি রান্না করলে মজা হয়। আর আমার হাজব্যান্ড এটা বেশি পছন্দ করে, তো সে যেরকম খায়, যেরকম বেশি পছন্দ করে ওরকমই রান্না করার চেষ্টা করি তার মতো, এই আর কি। এই তো আমি দোকানে দিয়ে দুই কিনে বসে। এই তো আমার পেস্ট করা হয়ে গেছে। এই দোকানিটা এত ভারী, কি বলবো আপনাদের কাছে, মনে হয় দুটোটা মিলে 7 কেজি হবে এরকম। এখন আমি মাংসগুলো ধুয়ে নেবো, সুন্দর করে পরিষ্কার করে নেবো। এই তো আমার মাংস ধোয়া হয়ে গেছে। এই তো আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার বিছনা গোছানো। আসলে আমার ড্রেসিং এটা আমি সবসময় এখানে পরিষ্কার রাখি, কারণ ড্রেসিং একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবসময় পরিষ্কার রাখতে হয়, সুন্দর রাখতে হয়। এটা হচ্ছে জিম করারই বেলি ফ্যানের মেশিন। আমার এটা পরিষ্কার করতে হবে। এই যে তেল শেষ হয়ে গেছে, তেল আনছে, এখন আবার নামাজ পড়তে গেছে, তখন তেল নিয়ে আসছে।
আমার আদা রসুন করে রাখছি, দুপুরে দিয়ে দুইটা রাখছিলাম, দিয়ে দিচ্ছি। এই তো অবশেষে আমি মাংসগুলো এখন ঢেলে দেবো। তো আমার মাংস এখন কষাক, আমি দেখতেছি। তো আমার এটা আমি রাখছি, এখানে পরিষ্কার করে রাখছি সুন্দর করে। এটা আমি এখন নিয়ে যাব।